সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ৪৬তম বিসিএস এ আসা আন্তর্জাতিক বিষয়বলির প্রশ্নগুলো দেখব। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করি। আমরা আজকে ৪৬তম বিসিএস এর পিলিতে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে সলভ করার চেষ্টা করব। আমরা যাই শুরুতে। আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? অর্থাৎ এই প্রশ্নটা এসেছে ৪৬তম বিসিএস এ। কোন দিবসটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? উত্তর হচ্ছে ২০ জুন। উত্তর হবে ২০ জুন। ২০০০ সালে ইউএনজিএ এর অধিবেশনে ২০ জুনকে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালনের প্রস্তাব পাশ করা হয়। ২০০১ সাল থেকে প্রতি বছর ইউএনএইচসিআর ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালন করে আসছে। তাহলে বিশ্ব শরণার্থী দিবস হচ্ছে ২০ জুন। এরপর আমরা দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছি, জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, রোম, ভিয়েনা, জেনেভা, পিটসবার্গ। উত্তর হচ্ছে ভিয়েনাতে অবস্থিত। তাহলে জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় ভিয়েনাতে অবস্থিত, অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। আমরা যদি এটার মিনিংটা দেখি, ইউএনওডিসি এটি হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম, ইউএনওডিসি সংক্ষেপে। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। এরপর এর প্রশ্ন আমরা যাই, বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হবে ২০১১ সালে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে কনফিউজ করার জন্য। ১৯৭৪ দেওয়া আছে, ২০১১ দেওয়া আছে, ২০১৩ দেওয়া আছে, ২০১৫ দেওয়া আছে। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হবে ২০১১ সালে। আমরা একটু ডিটেলস পড়ি। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ডক্টর মনমোহন সিং বাংলাদেশ সফরকালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, ১৯৭৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত চুক্তি প্রটোকল নয়, পূর্ণাঙ্গ চুক্তি ছিল। তাহলে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হবে ২০১১ সালে। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? আমরা হয়তো বা অনেকেই জানি, সিরিয়াতে অবস্থিত। আলেপ্পো শহরটি সিরিয়াতে অবস্থিত। আলেপ্পো সিরিয়ার সবচেয়ে বড় শহর। এটি সিরিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত মুহাফাজার প্রদেশের রাজধানী। তাহলে আলেপ্পো হচ্ছে সিরিয়ার একটি শহর এবং সিরিয়ার সবচেয়ে বড় শহর। আর এটা হচ্ছে সিরিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত মুহাফাজার প্রদেশের রাজধানী, অর্থাৎ সিরিয়ার একটা প্রদেশ মুহাফাজার, তার রাজধানী হচ্ছে আলেপ্পো শহর, আলেপ্পো। আমরা পরের প্রশ্ন যাই। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট জি৭৭-এর বর্তমান সদস্য সংখ্যা কত? আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, ১০৫, ১১৫, ১২৫, ১৩৫। উত্তর হচ্ছে ১৩৫, এটি হবে ১৩৪টি। এখানে সঠিক উত্তরটি দেওয়া নেই, আমরা ব্যাখ্যাটা একটু পড়ি। গ্রুপ 77 বা জি৭৭-এর বর্তমান সদস্য ১৩৪টি। সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। তাহলে জি৭৭-এর সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। এটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে প্রশ্নটি আসতে পারে যে জি৭৭ কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। অনেক সময় রিপিট প্রশ্ন চলে আসে, আর বা অনেক সময় সেম টপিক থেকে অন্য একটা প্রশ্ন আসে। অর্থাৎ এই প্রশ্নটা এসেছে যে জি৭৭-এর কতটি সদস্য আছে, বা পরের বার এই প্রশ্নটি আসতে পারে, বা অন্য কোনো চাকরি পরীক্ষাটি আসতে পারে যে জি৭৭ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশু সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় কোন অভিষ্ট লক্ষ্য? অর্থাৎ আমরা এইচডিজি ৩০ সম্পর্কে আমরা জানি, সেখানে কত নম্বর লক্ষ্যে এটি আছে? আমরা যদি উত্তরটি দেখি, উত্তর হচ্ছে টার্গেট ১.২তে আছে, অর্থাৎ খ নাম্বারটা, টার্গেট ১.২। এসডিজি টার্গেট ১.১ ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূর করা, অর্থাৎ ১.১ হচ্ছে চরম দারিদ্র্য দূর করা, আর ১.২ হচ্ছে দরিদ্র মহিলা, পুরুষ ও শিশু সংখ্যা অর্ধেক নামিয়ে আনা। ১.৩ হচ্ছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। ১.৪ দারিদ্র্য দূরীকরণের জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নীতি নির্ধারণ করা। তাহলে খুবই গুরুত্বপূর্ণ চারটাই, আমরা চারটাই মনে রাখতে পারি। ১.১ হচ্ছে ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূর করা, আর ১.২ হচ্ছে দরিদ্র মহিলা, পুরুষ ও শিশু সংখ্যা অর্ধেক নামিয়ে আনা।
1.3 সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। 1.4 দারিদ্র্য দূরীকরণে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নীতি নির্ধারণ করা। আর এখানে যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে 1.2 থেকে, যে 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী ও পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এটি এইচডিজির কত নাম্বার লক্ষ্য? উত্তর হচ্ছে 1.2। এটাও পরীক্ষা আসতে পারে। 2030 সালের মধ্যে চরম দারিদ্র্য দূর করা, এটা কত নম্বর লক্ষ্য? এটা হবে 1.1। আমরা পরের প্রশ্ন যাই। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তায়ের প্রস্তাবক হচ্ছে চীন। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তায়ের প্রস্তাবক দেশ হচ্ছে চীন। 2021 সালের 21 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তায়ের ঘোষণা দেন। তাহলে বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তায়ের প্রস্তাবক হচ্ছে চীন, এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা দেন 2021 সালের 21 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে 1972 সালে। স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা সদস্যপদ লাভ করে। 1972 সালে বাংলাদেশ অনেকগুলো সংস্থা সদস্যপদ লাভ করে। 1973, 74 এই সালগুলোতে অনেকগুলো লাভ করে। আমরা কনফিউজ হয়ে যাই অনেক সময় কোনটি কত সাল হবে। তাহলে বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে 1972 সালে। বাংলাদেশ 1972 সালে 22 জুন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে। তাহলে বাংলাদেশ 1972 সালে 22 জুন আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। আমরা এরপরে প্রশ্নে যাই। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল, এটা সবারই পারার কথা, যে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে না তারও এটা হয়তো বা পারার কথা। উত্তর হবে সৌদি আরব। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল হচ্ছে সৌদি আরবে। বাংলাদেশের অভিবাসী মোট নারীর 44.18% গন্তব্য সৌদি আরব। অনেক বড় একটা সংখ্যা, 44.18%। আবার আমরা যদি দেখি সংযুক্ত আরব আমিরাতে আবার যাই 11.76%। 11.76% সংযুক্ত আরব আমিরাতে যায়, আর সৌদি আরবে 44.18%। তাহলে বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল হচ্ছে সৌদি আরবে। এরপরে প্রশ্ন, COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? COP28 হয়ে গেছে, 46তম বিসিএস এই প্রশ্নটি এসেছিল। COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? এটি ছিল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত। জাতিসংঘ আয়োজিত একটি বৈশ্বিক জলবায়ু সম্মেলন, কনফারেন্স অব দ্য পার্টিস, COP বা বিশ্ব জলবায়ু সম্মেলন। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে মোকাবেলা করা যায় জাতিসংঘের নেতৃত্বে এ নিয়ে আলোচনা করা হয়। 30 নভেম্বর থেকে 13 ডিসেম্বর 2023 সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 28তম আসর অনুষ্ঠিত হয়। UNFCCC স্বাক্ষর করা 198টি দেশ, অঞ্চল ও সংস্থা বার্ষিক এই সম্মেলনে একসাথে যোগ দিয়ে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় একে অপরের সাথে কীভাবে সম্মিলিতভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা করা হয়। 2024 সালে COP29 সম্মেলন হবে আজারবাইজানে, যেটি হয়ে গিয়েছে। 2024 সালে COP29 আজারবাইজানে হয়েছে। আর COP28 বা COP28 হয়েছে COP28 হয়েছে দুবাইয়ে, সংযুক্ত আরব আমিরাতে, 28তম COPটি। আমরা এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে? আফগানিস্তান। এটি বা অনেকেও এটি এমনিতে হয়তো বা দাগিয়ে দিতে পারে যে আফগানিস্তান বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। আমরা জানি ওখানে কোনো না কোনো গ্যাঞ্জাম লেগেই থাকে। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2023 অনুসারে বৈশ্বিক সন্ত্রাসবাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হলো আফগানিস্তান। এই তালিকায় দ্বিতীয় ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে বুরকিনা ফাসো, আমরা যাই বলি না কেন। বাংলাদেশের অবস্থান 43তম। তাহলে সন্ত্রাসবাদে বাংলাদেশের অবস্থান 43তম অবস্থানে আছে, আর আফগানিস্তান সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ 1 নম্বরে আছে। আর দ্বিতীয় অবস্থানে আছে বুরকিনা ফাসো। অনেকে এই দেশটার নাম শুনেনি। বুরকিনা ফাসো 2 নম্বরে আছে। এরপর আমরা প্রশ্ন 12, বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো আইসল্যান্ড। বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুসারে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড। এছাড়াও শীর্ষ 10টি দেশের মধ্যে রয়েছে ডেনমার্ক, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, পর্তুগাল,
স্লোভেনিয়া, জাপান ও সুইজারল্যান্ড। অন্যদিকে সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ হলো আফগানিস্তান। খুবই 11 আর 12 নম্বর প্রশ্ন দুটি কাছাকাছি টপিকের। তাহলে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। এই দেশেই তো যাওয়া দরকার, তাই না? এরপর আমরা 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি বার বিধি কি, বা দ্য 12 টেবিলস কি? এটি হচ্ছে রোমান আইনের ভিত্তি। রোমান আইনের ভিত্তি 12 বিধি রোমান আইনের ভিত্তি। 12 বিধিকে লস অফ দ্য 12 টেবিলসও বলা হয়ে থাকে। এটি প্রাচীন রোমে খ্রিস্টপূর্ব 451 থেকে 450 শতাব্দীর মধ্যে 12টি ব্রোঞ্জ টেবিলে খোদাই করা ছিল। এটিকে রোমান আইনের ভিত্তি বলা হয়। তাহলে 12 বিধি হচ্ছে রোমান আইনের ভিত্তি। পরীক্ষা আসতে পারে 12 বিধি কোন আইনের ভিত্তি? রোমান আইনের ভিত্তি। বা 12 বিধি কি? সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এটি ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। সিয়াচেন হিমবাহ হিমালয়ের কারাকোরাম পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে 21,000 ফুট উঁচুতে অবস্থিত। এটি পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র। এটি বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। এই হিমবাহের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে 1984 সাল থেকে 2003 সাল পর্যন্ত মোট 5 বার সংঘর্ষ হয়। অর্থাৎ ভারত আর পাকিস্তান আমরা জানি সবসময় তাদের মধ্যে কোনো না কোনো গ্যাঞ্জাম লেগে থাকে। সিয়াচেন হিমবাহ এটা হচ্ছে এই দুটি দেশের মাঝখানে অবস্থিত এবং এটা বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে আছে। 1984 সাল থেকে 2003 সাল পর্যন্ত মোট 5 বার ভারত পাকিস্তান সংঘর্ষ হয় এই সিয়াচেন হিমবাহ নিয়ে। এরপরে প্রশ্ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? আমরা এইচডিজি থেকে বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেখতে পাই। উত্তর হবে খ, মানসম্মত শিক্ষা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এইচডিজি চতুর্থ লক্ষ্যমাত্রা হচ্ছে মানসম্মত শিক্ষা। 2012 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে এইচডিজি এর ধারণা দেওয়া হয়। পরবর্তীতে 2015 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘ ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য 2013 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট শিরোনামে এইচডিজি গোল অনুমোদন করে। এতে 17টি লক্ষ্যমাত্রা রয়েছে এবং 169টি সহযোগী লক্ষ্যমাত্রা রয়েছে। এইচডিজি 1 দারিদ্র্য বিমোচন, এইচডিজি 2 ক্ষুধামুক্তি, এইচডিজি 3 সুস্বাস্থ্য, এইচডিজি 4 মানসম্মত শিক্ষা, এইচডিজি 5 লিঙ্গ সমতা। যে কোনোটি থেকেই যে কোনো পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে এবং আসে। এইচডিজি থেকে প্রশ্ন আসেই বিভিন্ন পরীক্ষায়। আমরা দেখতে পাচ্ছি এইচডিজি 1 হচ্ছে দারিদ্র্য বিমোচন, এইচডিজি 2 ক্ষুধামুক্তি, এইচডিজি 3 সুস্বাস্থ্য, এইচডিজি 4 আছে মানসম্মত শিক্ষা, যেটি হচ্ছে এই প্রশ্নটি, আর এইচডিজি 5 হচ্ছে লিঙ্গ সমতা। আমরা 46তম বিসিএস আরেকটি প্রশ্ন এইচডিজি থেকে দেখেছি এর আগে। এরপর 16 নম্বর প্রশ্ন, জৈব নিরাপত্তা বিষয়ক হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে অপশন ক, কাটাগোনা প্রটোকল। আমরা একটু ডিটেলসটা পড়ি। জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল হলো কাটাগোনা প্রটোকল। এটি 2000 সালে কানাডায় মন্ট্রিলে স্বাক্ষরিত হয় এবং 2003 সালে কার্যকর হয়। বাংলাদেশ 2004 সালে কাটাগোনা প্রটোকল অনুমোদন করে। তাহলে জৈব নিরাপত্তা বিষয়ক সম্মেলন হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক হচ্ছে, অর্থাৎ এই ব্যাপারটি হচ্ছে কাটাগোনা প্রটোকলের অন্তর্ভুক্ত। জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল হলো কাটাগোনা প্রটোকল। এটি 2000 সালে কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত হয় এবং 2003 সালে কার্যকর হয়। বাংলাদেশ 2004 সালে কাটাগোনা প্রটোকল অনুমোদন করে। আমরা এরপরের প্রশ্নে চলে যাই। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? আমরা হয়তো অনেকেই আন্দোলনের সাথে পরিচিত। ফ্রাইডে ফর ফিউচার পরিবেশবাদী আন্দোলন। আমি নিজেই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম একটা সময়ে। পরিবেশবাদী আন্দোলন। 16 বছরের সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ 2018 সালে পরিবেশ বিষয়ক কর্মসূচি ফ্রাইডেস ফর ফিউচারের সূচনা করেন। এর কার্যক্রম হলো স্কুল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন পরিবেশ কর্মসূচি। তাহলে ফ্রাইডে ফর ফিউচার হচ্ছে পরিবেশবাদী একটি আন্দোলন। 16 বছরের সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ 2018 সালে পরিবেশ বিষয়ক কর্মসূচি ফ্রাইডে ফর ফিউচার এর সূচনা করেন। এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সভাপতির মেয়াদ কত বছর? অর্থাৎ আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর? উত্তর হবে 3 বছর। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বিচারক সংখ্যা 15 জন। এটি অনেক সময় পরীক্ষা আসে যে
আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কতজন? 15 জন। বিচারকের মেয়াদকাল 9 বছর, সভাপতির মেয়াদকাল 3 বছর। তাহলে আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল হচ্ছে 9 বছর আর সভাপতির মেয়াদকাল 3 বছর। আমরা এরপরে প্রশ্নে যাই। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তা ধারণাটি ব্যক্ত হয়েছে? উত্তর হবে আর্টিকেল 5। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তা ধারণাটি ব্যক্ত হয়েছে? আর্টিকেল 5-এ। আর্টিকেল 5-এ বলা হয় যে যদি একটি ন্যাটো মিত্র সশস্ত্র আক্রমণের শিকার হয় তবে জোটের প্রতিটি সদস্য এই সহিংসতার কাজটিকে সদস্যদের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হিসেবে বিবেচনা করবে এবং মিত্রদের আক্রমণ সহায়তা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আরেকবার পড়ি। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? উত্তর হবে আর্টিকেল 5-এ। এরপর আজকে সর্বশেষ প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? উত্তর হচ্ছে উদারবাদ। উদারবাদ। নব্য উদারতাবাদ ধারণাটি বিকাশ লাভ করে 1990-এর দশকে। রবার্ট কোহেন এবং জোসেফ নাই ধারণাটি ব্যাখ্যা করেন। বাণিজ্য উদারীকরণের জন্য নব্য উদারতাবাদ আঞ্চলিক সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার উপর গুরুত্ব প্রদান করে। আন্তর্জাতিক সম্পর্কে শুধু রাষ্ট্রই নয় বরং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এনজিও, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, সংস্থা ইত্যাদি গুরুত্বপূর্ণ। এ কারণে অনেক স্কলার নব্য উদারতাবাদকে উদার প্রতিষ্ঠানবাদও বলে থাকে। তাহলে উদারতাবাদকে উদার প্রতিষ্ঠানবাদও বলা হয়ে থাকে। আমাদের প্রশ্নটি ছিল আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? উত্তর হচ্ছে উদারবাদ। উদারবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের এই ক্লাসটি এই পর্যন্ত। আমরা আজকে 46তম BCS এর আন্তর্জাতিক বিষয়বলিতে আসা প্রিলির প্রশ্নগুলো দেখেছি। ধন্যবাদ।